ওয়েলকাম স্টুডেন্টস, উইংলেস বার্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বে আমরা ওই চ্যাপ্টারের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তাপের পরিবহন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি একটা পদার্থকে উত্তপ্ত করলে তার প্রসারণ ঘটে। এই যে প্রসারণটা ঘটছে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই যে তাপটা সে শোষণ করছে, শোষণের পর সেটা সঞ্চালিত হচ্ছে সমগ্র পদার্থের মধ্যে, তারপরেই তার প্রসারণ ঘটছে বা তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। এই যে তাপের সঞ্চালনটা হচ্ছে এটা বিভিন্নভাবে হয়: পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি। পরিবহন পদ্ধতিটা কি না, সেখানে উত্তপ্ত করলে কোনো পদার্থকে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, কিন্তু ওই মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটছে না। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে এই ধরনের পরিবহন হয়, যেমন লোহা বা তামা। এর এক প্রান্তে আমি যদি উত্তপ্ত করি, সমগ্র তামা বা লোহাটাই কিন্তু গরম হয়ে যায়। এই তাপ সঞ্চালন হচ্ছে পরিবহন পদ্ধতিতে হয়। আবার ধরো তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয় কি, এদের ক্ষেত্রে তরল বা গ্যাসের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে ওই তাপটা চারিদিকে সঞ্চালিত করে। এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আর বিকিরণ পদ্ধতি হচ্ছে যেভাবে সূর্য মাধ্যমের কণাগুলোকে উত্তপ্ত না করে ভূপৃষ্ঠকে আগে উত্তপ্ত করে, সেইটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাই এখানে আমরা কেবলমাত্র পরিবহন পদ্ধতি নিয়েই আলোচনা করব। আগে আমরা সংজ্ঞাটা দেখে নেব যে পরিবহন কাকে বলে। বলছে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয় কিন্তু অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, তাকেই বলছে পরিবহন। এই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বলছে এখানে গরম স্থান থেকে ঠান্ডা স্থান, মানে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানেই কিন্তু অণুগুলির কম্পনের দ্বারা তাপটা সঞ্চালিত হয়। এই তাপ সঞ্চালনের জন্য অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন, এখানে কঠিন মাধ্যম অবশ্যই লাগে। আর এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমটা উত্তপ্ত হয়। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় সেই মাধ্যমের অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। অর্থাৎ লোহার দণ্ডের একদিকে যদি গরম করি, অপর প্রান্তে অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, কিন্তু লোহার কণাগুলোর কিন্তু কোনো স্থানচ্যুতি ঘটছে না। পরিবহন ধর্ম অনুসারে, তাপ পরিবহন ধর্ম অনুসারে কঠিন পদার্থকে দুটো পদার্থে ভাগ করা যায়। একটা পদার্থকে বলছে সুপরিবাহী পদার্থ, আর একটাকে বলছে কুপরিবাহী পদার্থ। যারা তাপের সুপরিবাহী পদার্থ তারা সহজেই তাপটা পরিবহন করতে পারে, যেমন যে কোনো ধাতুই হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। এছাড়া হীরক তাপের সুপরিবাহী পদার্থ। আরও কিছু অধাতু আছে যাদের মধ্য দিয়ে তাপের পরিবহন হয়। আর কুপরিবাহী পদার্থ কারা না, যাদের মধ্য দিয়ে তাপ পরিবহন হয় না বা সহজে তারা তাপ পরিবাহিত করতে পারে না, যেমন কাঠ, কাঁচ, কাগজ, তুলো, এরা হচ্ছে কুপরিবাহী পদার্থ। এই দু ধরনের পদার্থের মধ্যে আমরা তুলনা করতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি। ধরা যাক একটা কাঠের চেয়ার এবং একটা লোহার চেয়ার আমি যদি গরমকালে বাইরে রেখে দিলাম, দেখব লোহার চেয়ারটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আবার শীতকালে লোহার চেয়ার আর কাঠের চেয়ার আমি যদি রেখে দিই ঘরের মধ্যে, দেখব লোহার চেয়ারটা বেশি ঠান্ডা মনে হচ্ছে। এর কারণ হচ্ছে লোহাটা তাপের সুপরিবাহী, ফলে তাকে গরম করা হোক বা ঠান্ডা করা হোক সহজেই তার মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয়। আমরা চা দোকানে দেখেছি কেটলি ব্যবহার করতে, বা আমাদের বাড়িতেও অনেকের কেটলি ব্যবহার করে। সেই কেটলির হাতলটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, ফলে ওই কেটলিটা শুধু যদি ধরতে যায় কিন্তু খুব গরম লাগে। ওই জন্যে অনেকে ওই কেটলির হাতলে কাপড় জড়িয়ে রাখে বা বেত দিয়ে জড়িয়ে রাখে।
এই কাপড় বা বেত হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, ফলে কেটলিটা গরম করলে কেটলির হাতলটা তো গরম হচ্ছে, কিন্তু কাপড় থাকার জন্য আমরা সহজেই ওই হাতলটা ধরতে পারছি। তাপের সুপরিবাহী পদার্থগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, সমস্ত পদার্থের তাপ পরিবহন ক্ষমতা কিন্তু একরকম নয়। সুপরিবাহী পদার্থ বলতে আমরা ধাতুকেই বুঝি বেশিরভাগ, এছাড়া কয়েকটি অধাতু সুপরিবাহী পদার্থ হিসেবে আমরা জানি, যেমন হিরে। তা এদের তাপ পরিবহন ক্ষমতা কিন্তু বিভিন্ন। বিজ্ঞানী ইনজেন হজ একটা পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন বিভিন্ন সুপরিবাহী পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ভিন্ন হয়। একটা ছবিতে দেখা যাচ্ছে 3টে ভিন্ন ধাতুর দণ্ড নেওয়া হয়েছে, প্রত্যেকটা দণ্ডের গায়ে মোমের প্রলেপ দেওয়া হয়েছে। দণ্ডের এক প্রান্তে একটা গরম জলের পাত্র নেওয়া হয়েছে, সেই গরম জলটাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করলে হবে কি, ওই তাপটা ওই 3টে ধাতুর মধ্যে সঞ্চালিত হবে, এবং সঞ্চালিত হলে দেখা যাবে ওই ধাতুগুলি মধ্য দিয়ে তাপের পরিবহন এবং শোষণ দুটোই হচ্ছে, এবং সেই তাপে মোমটা গলতে শুরু করবে। দেখা যাবে যার তাপ পরিবহন ক্ষমতা বেশি সেই দণ্ডের মোম বেশি পরিমাণে গলবে। এখানে যেরকম তামা, অ্যালুমিনিয়াম আর লোহা নিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখা যাচ্ছে তামার দণ্ডের মোমটা বেশি গলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে তামার তাপ পরিবহন ক্ষমতা বেশি। এখানে স্থিতপূর্ব অবস্থা বলে একটা কথা আমরা জানব। স্থিতপূর্ব অবস্থাটা কি না, বলছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হবে পরিবহন পদ্ধতিতে, তখন সেই দণ্ডের মধ্যে তাপের পরিবহনও হবে এবং শোষণও হবে, দুটোই একই সঙ্গে চলবে। এই রকম অবস্থাকে বলছে স্থিতপূর্ব অবস্থা। আমরা যে কোনো দণ্ডের ক্ষেত্রে দেখি, এটা ধাতব দণ্ডের ক্ষেত্রে, যে যখন একদিকটা গরম করা হয় সেই তাপটা অন্য প্রান্তে যখন যাচ্ছে, তখন সমস্ত অংশকেই গরম করে করে সেটা যাচ্ছে। তার মানে কি, এক্ষেত্রে তাপের পরিবহনও হচ্ছে এবং শোষণও হচ্ছে। এটাকে বলছে স্থিতপূর্ব অবস্থা। আরেকটা অবস্থা আছে তাপ পরিবহনের, যেটা হচ্ছে স্থিতাবস্থা। স্থিতাবস্থায় কি হয়, শুধুমাত্র তাপের পরিবহন হয়, শোষণ হয় না। এই রকম ক্ষেত্রে সেই তাপীয় অবস্থাকে বলছে স্থিতাবস্থা, যেখানে শোষণ না হয়, শুধুমাত্রই পরিবহনটাই হয়। আচ্ছা, দেখা যাচ্ছে কোনো স্থিতাবস্থায় এই তাপ পরিবহনের হার ওই যে পদার্থটার মধ্যে দিয়ে তাপ পরিবহন হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়। দুটি বিপরীত পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য তার সমানুপাতিক হয়। এক্ষেত্রে তাপ পরিবহনটা কোথা থেকে কোথায় হচ্ছে না, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে হচ্ছে। আর ওই পদার্থটির বেধ বা থিকনেসের ব্যস্তানুপাতিক হয়। এই 3টে সম্পর্ক দিয়ে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। যদি এই যে তাপ পরিবহন যেটা হচ্ছে, কিউ পরিমাণ তাপ যদি পরিবাহিত হয়, সেক্ষেত্রে যদি টি সেকেন্ড ধরে যেটা যদি হয় এটা, তাহলে আমার তাপ পরিবহনের হার কী হবে, কিউ বাই টি। এই কিউ বাই টি এটা কার ওপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য এবং বেধ বা থিকনেস। এখানে দেখো কিউ বাই টি সমানুপাতিক এ হয়েছে। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর সমানুপাতিক উষ্ণতার পার্থক্য ধরা হয়েছে থিটা, তার সঙ্গে সমানুপাতিক, আর বেধ বা থিকনেস ধরা হয়েছে ডি, তার ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে আমি কী পেলাম, যৌগিক ভেদের সূত্রানুসারে কিউ বাই টি, এখানে কিউ বাই টি সমান কিউ ডাস্ট ধরে নেওয়া হয়েছে, আমরা কিউ বাই টি লিখেও করতে পারি। কিউ বাই টি সমানুপাতিক হচ্ছে এ ইন্টু থিটা বাই ডি। সেক্ষেত্রে একটা ধ্রুবক চলে এলো, সেই ধ্রুবকটাকে বলছে তাপ পরিবাহিতাঙ্ক।
ধ্রুবকটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা যদি এখান থেকে আমি পাই, এই তাপ পরিবাহিতাঙ্কটা বলে দিই, এটা হচ্ছে পদার্থের মানে যে কোনো সুপরিবাহী পদার্থের একটা মৌলিক ধর্ম। প্রত্যেকটা পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন এবং সেটা নির্দিষ্ট। সে মানটা কি করে পাবো না, বলছে একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে ওই তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলবো। এইভাবে আমরা সংজ্ঞাটা মুখস্থ করে নেব। আর আমরা সমীকরণটা দেখে নিচ্ছি। কিউ বাই টি সমান কে ইন্টু এ ইন্টু থিটা বাই ডি। সেক্ষেত্রে থেকে কের মানটা আমরা পেয়ে যাচ্ছি কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা ইন্টু টি। এই তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত কী পেতে পারি আমরা, যদি ওইখানে যে সমীকরণ রাশিগুলো পেলাম প্রত্যেকের মাত্রা সংকেত আলাদা আলাদা করে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত পেতে পারি। তার মানটা কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। এম ফর এটা ভর চিহ্নিত করা, এল হচ্ছে দৈর্ঘ্য, টি হচ্ছে সময়, আর থিটাটা হচ্ছে উষ্ণতা। সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী হবে, ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক অ্যাকচুয়ালি ওটা জুল সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স হয়। সেক্ষেত্রে জুল সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে ওয়াট, সেই জন্য আমরা লিখতে পারি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আমরা সবসময় ওই কে যে তাপ পরিবাহিতাঙ্কের যে সমীকরণটা পাই সেটা দেখে আমরা যদি এইগুলো মনে রাখি এককগুলো, তাহলে আমরা বুঝতে আমাদের সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। এবার এই যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে তাপ পরিবাহিতাঙ্কের এককটা পেলাম তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা দেখছি 1 ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, সেকেন্ড ইনভার্স সমান আমরা লিখতে পারি 4.2 ইন্টু 10⁻², মানে অ্যাকচুয়ালি হচ্ছে 420 জুল মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার জুল সেকেন্ড ইনভার্স মানে আমরা লিখতে পারি ওয়াট, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4.2 ইন্টু 10⁻² বা 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে দুই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের যে একক তাদের মধ্যে সম্পর্ক। একটা উদাহরণ দিয়ে এই সম্পর্কটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যদি সিজিএস পদ্ধতিতে একটা মান দেওয়া আছে, তাহলে এসআই পদ্ধতিতে এই তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে। কি করছে, শুধু ওই যে মানটা পাওয়া যাচ্ছে তাকে 420 দিয়ে গুণ করে দিলেই আমি এসআই পদ্ধতির মানটা পেয়ে যাব। উল্টোভাবেও যদি অঙ্কটা থাকে, এসআই পদ্ধতিতে দেওয়া আছে মান, যদি সিজিএস পদ্ধতিতে বার করতে হয় আমাকে, তাহলে আমি 420 দিয়ে ভাগ করলেই আমি সম্পর্কটা পেয়ে যাব। এবার আমি বললাম যে তাপ পরিবাহিতাঙ্কটা হচ্ছে একটা পদার্থের মৌলিক ধর্ম এবং প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট মান আছে তাপ পরিবাহিতাঙ্কের। এইটা দেখে আমরা বুঝতে পারি, এই মান দেখে, কে বেশি তাপ পরিবহন করবে, কে কম পরিবহন করবে। আমরা যে চার্টটা দেখছি সেখানে দেখা যাচ্ছে হীরের তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি। হীরে একটা অধাতু হলেও এর তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু অন্যান্য ধাতুগুলোর থেকে বেশি, অনেক বেশি। আর ধাতুগুলোর মধ্যে দেখা যাচ্ছে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। এখন কয়েকটা কথা আমরা জেনে নেব। যদি আদর্শ পরিবাহী হয় তাহলে তার তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু অসীম হবে, মানে মানটা অসীম হবে। আর আদর্শ অন্তরক মানে তার মধ্যে দিয়ে তাপ পরিবহন হবেই না, তার ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক আমরা 0 ধরব। আর শূন্য মাধ্যম যদি হয় তাহলে তাপ পরিবাহিতাঙ্ক 0ই হবে, কারণ আমরা বলেইছিলাম যে তাপ পরিবাহিত হতে গেলে একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়, ফলে শূন্য মাধ্যমে তাপ পরিবহন হবে না। অধাতু হলেও হীরকের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, আর ধাতুগুলোর মধ্যে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। এবার এই তাপ পরিবাহিতাঙ্কর যে মানটা আছে সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো হীরকের তাপ পরিবাহিতাঙ্ক 2200 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা বলতে আমরা কি বুঝবো তাহলে,
আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা ধরে এটা আমরা হিসেব করব। কি বলছি, 1 মিটার বেধ মানে থিকনেস এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটা হিরে যদি নেওয়া হয় এবং সেই হিরের 2 বিপরীত পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য সেটা যদি 1 কেলভিন হয়, তাহলে তলের সঙ্গে লম্বভাবে 1 সেকেন্ড সময়ে উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে 2200 জুল তাপ পরিবাহিত হবে। এটা আমরা ভালো করে বুঝে নেব। এই তাপ পরিবহনের সঙ্গে সঙ্গেই পদার্থের আরেকটা ধর্ম আমাদের জেনে রাখতে হবে, যেটা হচ্ছে রোধ। তড়িতের ক্ষেত্রে রোধ কথাটা আমরা পড়েছি, যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, একটা ধর্ম আছে যে ধর্মের ফলেই তড়িৎটা বাধাপ্রাপ্ত হয়, সেটাকেই বলা হয় রোধ। তাপের ক্ষেত্রেও এই ধরনের একটা পদার্থের ধর্ম আমরা দেখতে পাই, যে কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তাপের পরিবহন হয়, পদার্থের যে ধর্ম ওই তাপের পরিবহনকে বাধা দেয় সেটাই বলছে তাপীয় রোধ। এটা আমরা ওহমের সূত্র যেটা আছে তড়িতের ক্ষেত্রে, তার সঙ্গে তুলনা করে আমরা তাপীয় রোধের একটা রাশিমালা পাই, যেটা হচ্ছে D/Ka। এই ডি ফর বলে বেধটা, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই কি θ2 - θ1 × T/Q। তাপীয় রোধের মাত্রা সংকেত কী হবে? তাপীয় রোধের মাত্রা সংকেত হবে m⁻⁻1 l⁻⁻2 T⁻³ × θ। এটা মুখস্থ রাখতে একটু অসুবিধা হবে, সেই কারণে আমরা যদি কিভাবে এই মাত্রা সংকেতটা আসছে সেটা যদি দেখে নিই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাপীয় রোধ সমান D/K, ডি ফর দৈর্ঘ্য, সেক্ষেত্রে দৈর্ঘ্যের যা আমার মাত্রা সংকেত L, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত আমরা আগে পেয়েছি, সেটা এখানে বসিয়ে দেবো, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে L²। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি m⁻⁻1 l⁻⁻2 T⁻³ × θ। তাপীয় রোধের একক ওইখান থেকে আমরা পেতে পারি। তাহলে তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন সেকেন্ড জুল ইনভার্স, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কী হবে? ডিগ্রি সি সেকেন্ড ক্যালোরি ইনভার্স। ওহমের সূত্রে যে রোধের ধারণা ছিল, সেখান থেকে আমরা এখানে তাপীয় রোধের একটা ধারণা পেয়েছি। তাদের মধ্যে তুলনাটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তড়িতে ক্ষেত্রে আমরা তড়িতাধান ধরতাম কিউ, এক্ষেত্রে তাপ ধরেছি ক্যাপিটাল কিউ। ওখানে বিভব পার্থক্য ছিল, যেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্যটা ভি ধরা হতো, এক্ষেত্রে তাপের পরিবহন কেন হচ্ছে না? উষ্ণতার পার্থক্যের জন্যে। ফলে এখানে বিভব পার্থক্যের বদলে হচ্ছে θ1 - θ2। ওখানে তড়িৎ প্রবাহের হার ছিল প্রবাহ মাত্রা Q/T, এখানে হচ্ছে তাপ পরিবহনের হার ক্যাপিটাল Q/T। সেক্ষেত্রে এখানে রোধটা হচ্ছে আর, ওখানে তাপীয় রোধটা পাচ্ছি আমরা D/Ka। এই তাপীয় রোধ মানে একটা তাপ পরিবহনকে বাধা দিচ্ছে, ঠিক তার উল্টো একটা ধর্ম হচ্ছে তাপ পরিবাহিতা। একটা ধর্ম পদার্থের একটা ধর্ম তাপ পরিবহন বাধা দিচ্ছে, আর একটা ধর্ম তাপের পরিবহনে সাহায্য করছে, ফলে এরা অনন্যক হবে। এইভাবে আমরা কঠিন পদার্থের পরিবহন এবং সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমীকরণ আমরা দেখলাম। আমার আজকের এই আলোচনায় যদি কারোর বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর আমার এই আলোচনাটা ভালো করে শুনবে। যে সূত্র, যে সংজ্ঞাগুলো আমি দিয়েছি সেগুলো খাতায় নোট ডাউন করবে। আমার এই আলোচনা তোমরা যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করবে। নিজেরা ভালো থাকবে। ধন্যবাদ।